ছেলের এলোমেলো পা ফেলা দেখেই বুকটা কেঁপে উঠল তার। সামনে গিয়ে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই। তাহসিন খুব শক্ত ধাঁচের মানুষ। তার কাছে মন খারাপ করে এইসব বিষয়ে সান্ত্বনা দিতে যাওয়া না সদ্য ঘায়ে নুন ছিটানো। তাহসিন নিজেই অনেক বুদ্ধিমান। সান্ত্বনা বাণী তাকে শোনানো যায় না। তাহমিনা চৌধুরী আঁচলে মুখ ঢেকে কাঁদছেন। তিনি তো বুঝতে পারছেন ছেলের বুকের মধ্যে কি ঝড় বইছে। তাহসিন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিয়ের কেনাকাটা এখনও তাহসিনেরই ঘরে। বেনারসিটা বক্স থেকে অর্ধেকটা বাইরের দিকে বের হয়ে আছে। গতকাল রাতেই তাহসিন সব ব্যাগগুলো নিজের ঘরে রেখেছিল। রাতে বেনারসিটা আরেকবার দেখার জন্য আনবক্স করছিল। পুরোটা বক্স থেকে বের করতে পারেনি। তখনই আফিয়া এসে তাহসিনকে জানালো, মৌসির ফোন বন্ধ, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফুপি শুধু এতটুকুই বলল, মৌসি এই বিয়ে করতে চায় না। তাহসিন সারা রাত বারান্দায় বসে রইল। তাহমিনা চৌধুরী তাহসিনের সাথে কথা বলতে চেয়েও পারলেন না। তাহসিন দরজা খুলল না, শুধু বলল সে ঠিক আছে, এখন ঘুমোবে। তারপর সারা রাত বারান্দায় বসে থেকে ভোরের দিকেই বের হয়েছিল। এখন ঘরে ঢুকে শাড়িটা বক্সে রেখে আলমারিতে তুলে রাখল। এই পৃথিবীর প্রতি কেমন যেন বিতৃষ্ণা এসে গিয়েছে তার। বুকের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করে রক্তক্ষরণ হচ্ছে। চিনচিনে একটা ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। বুক ডলেও এই ব্যথা কমানো যাচ্ছে না। বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা। চোখের নোনা পানিগুলো শাওয়ারের পানির সাথে মিশে দেহ বেয়ে নেমে গেল পায়ের নিচে। মৌসি সেদিন আর বিছানা ছেড়ে উঠল না। এনামুল শেখও মেয়েকে সময় দিলেন। বড়সড় কিছু না হলে তার মেয়েটা এইভাবে চলে আসতো না। তাই নিজ থেকে আর মেয়ের কাছে কিছু জানতে চাইলেন না তিনি। পরের দিন বিকেলে মৌসি নিজেই বাবাকে নিয়ে হাঁটতে বের হলো। লম্বা একটা সময় গিয়েছে। বাবা চিন্তা করছেন এইটাও সে বুঝতে পারছে। বাড়ি থেকে কিছুটা সামনে গেলেই একটা লেক পড়ে। ওই লেকের পাশেই মৌসি বাবাকে নিয়ে বসলো। মৌসির চোখ মুখ ফোলা, দেখেই বোঝা যাচ্ছে কান্নাকাটি করেছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের পাপড়ি ফুলে আছে। লেকের পাড়েই মেপল গাছ আছে। মৌসি মেপল গাছের নিচে পড়ে থাকা একটা পাতা তুলে নিয়ে বাবার দিকে এগিয়ে দিল। আচ্ছা বাবা, এই ম্যাপল পাতাটা বেশি সুন্দর না তোমার মেয়ে? এনামুল শেখ সঙ্গে সঙ্গেই বললেন, এই ম্যাপল পাতার চেয়ে আমার মেয়ে বেশি সুন্দর। মৌসি ম্লান হেসে বলল, মন রাখার জন্য বলছো বাবা? প্রকৃতির চেয়ে সুন্দর আর কি হতে পারে? আমার মেয়ে ঠিক প্রকৃতির মতো সুন্দর। মৌসি ধীরে ধীরে বলল, বাবা, তোমাকে এখন কিছু কথা বলবো, তুমি প্লিজ আমার মন রাখার জন্য আমার দোষগুলোকে আড়াল করবে না। আচ্ছা বলো। মৌসি নিজেকে ধাতস্থ করে বলল, বাবা, আমি কি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হইনি এখনো? এনামুল শেখ খুবই সাবলীলভাবে বললেন, অবশ্যই হয়েছে মামনি, কিন্তু বড়দের চিন্তাভাবনাটাকেও সম্মান দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার মতো বড় যে হবে তার সব দিকে নজর থাকতে হবে। ভালো খারাপ আগে মস্তিষ্ক দিয়ে ভাববে। মৌসি একটু গম্ভীর হয়ে বলল, তাহলে আমি এখনো সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হইনি, রাইট? তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তোমার কাজ, তোমার চলাফেরা সব কিছু যে কারো মনে ধরবে। বুদ্ধিমতী না হলে বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বড় না হলে এইগুলো সম্ভব হতো না। বাবা, যেই মানুষকে আমি সহ্যই করতে পারি না, যাকে দেখলে যার কথা শুনলেই রাগ উঠে যায় আমার, তার সাথে কি সারা জীবন থাকা সম্ভব? তাকে বিয়ে করে নিয়ে সুখী হওয়া আদৌ কি সম্ভব? তাসিনের সাথে তো তোমার ভালো বন্ধুত্ব। মৌসি গা ছাড়া ভাব করে বলল, আগে ছিল, এখন আর নেই বাবা। তোমার মামারা কত কষ্ট পেয়েছে বুঝতে পারছো তুমি? আর তাসিন? এই একটা নামই মৌসি সহ্য করতে পারে না। যেমন রাগ লাগে তেমন বুকের ভিতরটাই কাঁপুনি উঠে যায়। এই দুই মিশ্রণের অনুভূতি আরও শেষ করে দেয় তাকে। তুমি অন্তত তোমার আম্মুকে জানিয়ে আসতে পারতে। ফ্লাইটে আম্মুকে কল দিয়ে জানিয়েছিলাম। তুমি সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হয়েছো মামনি, কিন্তু সম্মানটা রক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার মতো বড় তুমি এখনো হওনি। তুমি বুঝলে না দুটো পরিবারের মধ্যে কি সৃষ্টি করে এসেছো। তোমার মায়ের মনের অবস্থাটাও বুঝলে না। নিজের নেওয়া এক সিদ্ধান্তে দুটো পরিবারকে আশাহত করেছো। মেয়ের মুখের উপরে এইগুলো বলতে পারলেন না তিনি। বলতে পারলেন না, তুমি সিদ্ধান্ত নেওয়ার মতো বড় এখনো হওনি মা। তুমি চাকচিক্য দেখেছো, চাকচিক্যের ভেতরে
এবড়ো থেবড়ো দেখনি, তুমি নিজেই নিজের অনুভূতি বোঝনি, তুমি নিজেই কান্না করে খুন হচ্ছ, কিন্তু এই কান্নার কারণ তুমি খোঁজনি। বাবারা মেয়েদের আশাহত করতে পারে না, সন্তানের যন্ত্রণা বুঝেও যন্ত্রণার উপরে যন্ত্রণা দিয়ে কথায় পিষে মারতে পারেন না। এনামুল শেখও মেয়েকে এই সময়ে কিছু বলতে পারলেন না, শুধু মেয়ের বলা কথাগুলোই শুনলেন। বোঝালেন মেয়ের পাশে তিনি আছেন। বেশ কিছুক্ষণ বাবা মেয়ে গল্প করল। তারপর মৌসি কিছুক্ষণ এখানে একা বসে থাকতে চায় বলে বাবাকে বাড়িতে পাঠিয়ে দিল। আগে বাঙালিদের দেখলে ডেকে কথা বলতো সে, কিন্তু আজ আর কারো দিকে তাকাতেই ইচ্ছে করলো না। বাঙালির দেখা পাওয়া যায় কিনা উৎসুক চোখে আজ আর খুঁজল না। গতবার এসে ক্যালগেরিতে গিয়েছিল। টরন্টোর পর ক্যালগেরিতে সবচেয়ে বেশি বাঙালি। বিদেশে এসে এই বাঙালি মানুষগুলোতেই দু চোখ বোঝে। মৌসি কিছুক্ষণ লেকের পাড়ে চুপচাপ বসে রইল। বেশ বসে থাকতে থাকতে আনমনেই চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে গাল ভিজে গেল। এক পর্যায়ে এসে ডুকরে কেঁদে উঠল। এই কান্নার মানে তার জানা নেই। পরিবারের সবার মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে। একটা মুখ শুধু চোখের পাতায় ঝাপসা লাগছে। এই ঝাপসা মুখটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এই অস্পষ্ট ঝাপসা মুখটা কার? মৌসি আর কিছু ভাবতে পারল না। বুকের ভেতরটা ভীষণ ফাঁকা লাগছে। হাঁটুতে মুখ গুজে অনেকক্ষণ বসে রইল। মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে উঠছে। অনেকটা সময় পর মৌসি মুখ উঁচু করে তাকাতেই চমকে উঠল। তার সামনে অ্যাশ কালারের টি শার্ট আর 3/4 প্যান্ট পরনে একটা লম্বা হ্যাংলা পাতলা দেহের একজন যুবক গালে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মৌসি নড়ে চড়ে উঠল। এইভাবে কি কেউ কারোর দিকে তাকিয়ে থাকে? তাও আবার বিদেশি হয়ে? দেখেই বোঝা যাচ্ছে কানাডিয়ান এক যুবক, কিন্তু তার দিকেই কেন এভাবে তাকিয়ে থাকতে হবে? মৌসির নড়ে চড়ে বসা দেখে যুবকটি গগন কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। যুবকটির হাসি দেখে মৌসি ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। রাগ হলেও প্রকাশ করতে পারল না। যুবকটি অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হেই মিস, বোকা মেয়েদের মতো কান্না করো কেন? মৌসি যুবকটির দিকে এবার রাগী চোখে তাকালো। কি বলা উচিত জবাব দেওয়ার মতো এই মুহূর্তে কিছু খুঁজে পেল না। তাই লেকের পাড় থেকে বাড়ির দিকে হাঁটা ধরল। যুবকটি হেসে বলল, হেই মিস, আমি লানাফ। তোমার কান্না করাটা মারাত্মক। আসলে কি বাঙালি মেয়েরা শীতকাতুনা হয়? মৌসি পেছন ফিরে আগুন চোখে তাকালো। এইদিকে লানাফের ঠোঁট জুড়ে প্রসারিত হাসি। আকাশে রক্তিম আভা, পথিকের জীর্ণ শীর্ণ ক্লান্ত মুখ। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশের বুক চিরে। রোশনি এলোমেলো পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সাথে পা মিলাচ্ছে মিশান। দুজনেরই বুক ভার। রোশনি ঘন ঘন শ্বাস ফেলছে। মিশান বারডেমের সামনে থেকে রোশনির হাত ধরে রাস্তা পার হয়ে ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো। রোশনির বেলি ফুলের মালা খুব পছন্দ। মিশান বেলি ফুলের মালা কিনে সামনে হাঁটতে হাঁটতে রোশনির হাতে বেঁধে দিচ্ছিল। সামনেই মিশনের বাইক পার্কিং করা। বাইকে করে রশনিকে নিয়ে রমনার দিকে এসে দাঁড়ালো। রশনির চোখ বেয়ে নীরবে চোখের পানি পড়ছে। হাতের আঙ্গুলের সাহায্যে চোখের পানি আড়াল করতে ব্যস্ত সে। মিশন রোশনির দিকে তাকাচ্ছে না। পানিতে ছলছল করা চোখ জোড়া নিয়ে ফ্যাল করে এই দিক সেই দিক তাকাচ্ছে। মিশন স্কলারশিপ পেয়েছে। আগামী পরশু ইউকে চলে যাবে সে। মিশন হাত বাড়িয়ে রোশনির একটা হাত শক্ত করে ধরল। এই সময়টায় আর নিজেকে সামলাতে পারল না রোশনি। হু হু করে কেঁদে উঠল। মিশন রোশনির দিকে ফিরে চোখের পানি মুছে দিল। রোশনি কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, মৌসিপু এমনটা কেন করলো বলো তো? তুমি তোমার মৌসিপুর জন্য কান্না করছো? রোশনির নাক টেনে বলল, আমার সবার জন্য কষ্ট হচ্ছে মিশান। তোমার কাছে তো সব সময় মন পড়ে থাকে, ইভেন সব সময় কথা হয়। তুমি চলে গেলে প্রচণ্ড খারাপ লাগবে, কিন্তু আমাদের কথা তো চলবেই। তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ না। আর আপু কি করলো এটা? ভাইয়ার মুখের দিকে আমরা কেউ তাকাতে পারি না। ভাইয়া শক্তপোক্ত মানুষ বলে কাউকে বুঝতে দেয় না। মৌসি এমনটা কেন করলো বাড়ির কেউ বুঝতেই পারছে না। বড় মা নিজের ঘর থেকে বের হয় না। কি বলবো বলো? আফিয়া আপুর এঙ্গেজমেন্টের ডেট পিছিয়ে দিয়েছে বড় আব্বু। বিয়ের ডেটও পিছিয়ে দিতে চাইছিলেন, কিন্তু ভাইয়া পেছাতে দিচ্ছে না। ধুমধাম করে বিয়ে দেবে তাই বলছে। কারো জন্য কিছু থেমে থাকবে না,
শুধু মাঝখান থেকে যেটা হয়ে গেল সেটা দাগ রয়ে যাবে। তুমি মন খারাপ করো না।